গ্রামে ঢোকার পথে এই যে খড়ের গাদা এটাকে বলা হয়, তো এই ভাইবসটাই বুঝিয়ে দিচ্ছে যে আমরা একটা প্রত্যন্ত গ্রামে ঢুকে গেছি। এই দেখো কাটি কচু হয়েছে। মাটি কচু কিন্তু মাটির নিচের ফসল। মানাইলো মোড়ে বৈরাগীর যে লাউ, সেই লাউ কিন্তু এখানে। এটা কি লাউ বলে? ছাঁচি লাউ বলি, মানে হ্যাঁ, ছাঁচি লাউ বলি, পাই লাউ বলি। ভাই তোমার নাম কি? আদিত্য। আদিত্য হচ্ছে আমার গাইড এখন। আদিত্যই বলল যে এখানে এরকম ধান ঝাড়াই হচ্ছে। ধান কিভাবে ঝাড়াই হচ্ছে দেখো, ধান ঝাড়াই চলছে এবং চারিদিকে ধানের গাদা করা আছে, সেটা দেখতেই পাচ্ছ। চারিদিকে ধান ঝাড়াই পর এই যে ধানগুলো দেখতেই পাচ্ছ, এই ধানগুলো হয়েছে। বিয়ে হয় দুটো মনের মিলনের জন্য। হ্যাঁ, দুটো মনের মিলন থাকলে অবশ্যই সে গরিব হতে পারে। বেশি অর্থ ইনকাম করলে যে সে আমার স্বামী হবে, আর যারা অর্থ ইনকাম করে না তারা আমার স্বামী হতে পারবে না, এটা একটা ভুল ধারণা। তবে এইটুকু বলি, বেঁচে থাকতে গেলে একটাই প্রয়োজন, অর্থ নয়, মানুষের ভালোবাসা। একটা ছেলে কত টাকা উপার্জন করলে তাকে বিয়ে করা উচিত? 50,000 তো হবেই। 50,000। আপনি কতটা যেতে পারবেন একটা ছেলে? মোটামুটি 30,000 টাকা হলেই হবে। 35-এর মধ্যে। এইভাবেই শীতকালটা সাধারণ মানুষের কাছে পিকনিকের যে আমেজটা দেয়, এইভাবেই বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে সুন্দরবনটাকে ঘুরে দেখেন। তো এটা একটা সুন্দরবনের ঘাট বলতে পারো, বা ফেরি ঘাট, যেটা প্রাইভেট ফেরি ঘাট, যেখানে সবার আসার পারমিশন থাকে না। তো সুন্দরবনের বিভিন্ন দেখার জায়গার মধ্যে এটাও একটা দেখার জায়গা। আবার ব্যাক করে আমাকে যেতে হবে যেখান থেকে এসেছিলাম বা ঢুকেছিলাম, সেই কুমির প্রকল্পের মুখটায় বা গেটটা। সেখান থেকে একটা মধু ওনাকে বলেছি নেওয়ার ব্যাপারে। খুচরো নেই, খুচরো করবো একটা দোকান থেকে, যদি খুচরো দেয় তাহলে মধুটা নেব। তো চলো আপাতত যেরকমভাবে এসেছিলাম সেরকমভাবে ব্যাক করে চলে যাই। এই সেই বন্ধু যার সঙ্গে প্রথম ঢুকেই দেখা হয়েছে। টাটা, বেরিয়ে গেলাম, টাটা। তো এই জেটিঘাট থেকেই বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, যেটা ভাগবতপুরের একটা গ্রাম, ভাগবতপুর গ্রাম। গ্রামটার নামই ভাগবতপুর গ্রাম। আর এই গ্রামের ঢোকার মুখেই একটা বাড়ি দেখতে পাচ্ছি। এই বাড়িটার মাথাটায়, মানে টালির ওপরটায় এই দড়িগুলো দেওয়া আছে। সেটা কেন, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। বাড়িটা টালির বাড়ি, সিমেন্ট করা, কিন্তু সিমেন্টের ওপরে টালি। টালির উপরে যে দড়িগুলো দেওয়া আছে সেটা কিন্তু অনেকটা ইউনিক, এটা জেনারেলি দেখা যায় না। সেটা এরকম গ্রামে, মানে নদীর ধারে যে গ্রামগুলো, সেই জায়গাগুলোয় এগুলো দেখা যায়। কিন্তু কেন দেখা যায়, কেন এই দড়ি দিয়ে ঘেরা আছে, সেটা ইনি ভালো বলতে পারবেন। টালির ওপরে এই দড়িটা দেওয়া কেন আছে। আমাদের এখানে প্রচুর জল ঝড় হয়, হঠাৎ করে ঝড় উঠে পড়ে, সেই ঝড়ে এই টালি ভেঙে পড়ে যাবে, গরিব মানুষ, টালি ভেঙে পড়ে যাবে। এই জন্য এর উপরে দড়ি দিয়ে খেঁচে বেঁধে রেখেছে, যাতে না পড়ে, সেই জন্য। তো বুঝতেই পারছো, এখানে কিন্তু এই জন্যই দেওয়া আছে। এটা অনেকেই জানো না। তো এটা কিন্তু একটা বেস্ট উপায় বলতে পারো। টালি তো ভাঙবেই, ঝড়ে উড়বেই, কিন্তু টালিটা যাতে উড়ে অন্য কোথাও না যায় বা উড়ে ফাঁকা না হয়ে যায়, তো এই ব্যাপারটার জন্য এই দড়িটা দেওয়া আছে। থ্যাংক ইউ কাকিমা, থ্যাংক ইউ। তো চলো এই রাস্তাটা দিয়ে যাই, দেখা যাক এই গ্রামটা কেমন। গ্রামে ঢোকার পথে এই যে খড়ের গাদা এটাকে বলা হয়, তো এই ভাইবটাই বুঝিয়ে দিচ্ছে যে আমরা একটা প্রত্যন্ত গ্রামে ঢুকে গেছি। কুমির প্রকল্পে দেখতে পেয়েছো যে কুমির রোদ পোহাচ্ছে। এইবারে যেটা দেখবে সেটা হচ্ছে দিদা রোদ পোহাচ্ছে। তো দূর থেকে দেখতেই পাচ্ছি একজন দিদা রোদ পোহাচ্ছেন। দিদা কি করছেন, রোদ পোহাচ্ছেন? তো সাইডে তো কুমিরও রোদ পোহাচ্ছে।
সাইডে কুমির রোদ পোহাচ্ছেন, এখানে দিদা রোদ পোহাচ্ছেন, এটা কিন্তু বেশ কি খেলেন আজকে, কি রান্না হয়েছে? ওই শাক চচ্চড়ি ভাত। শাক চচ্চড়ি ভাত। দিদা শাক চচ্চড়ি ভাত খেয়ে সোজা চলে গেছেন রোদ পোহাতে। তো তুমি কি করছো? তুমি মোবাইল রোদ পোহাচ্ছো। বলছি যে তোমাদের এই এই রাস্তাটা কি ওই কুমির প্রকল্পের সামনে উঠে যাবে? হ্যাঁ, ওই সোজা কর্নার দিয়ে ওইদিকে বেঁকে যেতে হবে। হ্যাঁ, সামনে একটা দোকান পড়বে, দোকানে, হ্যাঁ ওই রাস্তাটা আমি ঠিক গেস করেছি। তো যাই হোক, থ্যাংক ইউ ভাই। এখানে একজন আসছেন, কোথা থেকে আসছেন? বাড়ি থেকে বলতে এই সামনেই বাড়ি নাকি? ও, বলছি যে হ্যাঁ 2 নম্বর গেটে। আচ্ছা, আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করি, যেটা আমাদের টপিকের কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে একটা ছেলে কত টাকা উপার্জন করলে তাকে বিয়ে করা উচিত, কি বলে মনে করেন? আপনার সংসারে কি খরচা কম? হ্যাঁ, তাও কত টাকা উপার্জন করলে, কত টাকা? ও এখন 30,000 টাকার নিচে না। 30,000 টাকার নিচে না। তো দিদা বলে দিয়েছেন 30,000 টাকার নিচে না, এটা অনেকেই বলেছেন এখানে। তো যাই হোক, চলো সামনে দেখা যাক আর কতজন কি বলেন। এখানে উনি লাউ তুলছেন। না তো লাউ তুলি নিবে। আচ্ছা, কচু খুলি দিব। এগুলো কচু। কচু শাক, আচ্ছা কচু কচু। আজকে তার মানে কচু রান্না হবে। এটা কি রান্নার জন্য তো নাকি? হ্যাঁ, গাঁটি কচু, গাঁটি কচু তো। দেখো গাঁটি কচু, গাঁটি কচুটা তুলছেন, দেখো কি সুন্দর হয়েছে। খাই গটি গটি। ভালো ঠিক দেন যাবা। এই যে আখ পাকচি। এই দেখো গাঁটি কচু হয়েছে। গাঁটি কচু কিন্তু মাটির নিচের ফসল। দেখ কচু মানে মাটির নিচে। বুঝছো? হ্যাঁ, কচু মানে মাটির নিচে গো। কচু মানে মাটির নিচে। আর এখানে দেখো লাউও হয়েছে, কি বড় লাউ হয়েছে দেখো। এটা সাঁচি লাউ। যাকে বলে বানাইলো মোরে বৈরাগী যে। হ্যাঁ, আচ্ছা, মানাইলো মোড়ে বৈরাগীর যে লাউ, সেই লাউ কিন্তু এখানে। এটা কি লাউ বলে? ওকে সাঁচি লাউ বলি মানে। হ্যাঁ, সাঁচি লাউ বলি, পাই লাউ বলি। বুঝছো? ও ছাচ্ছি লাউ বা কি পাউ লাউ নাকি? चुप हो जाओ। পাই লাউ। পাই লাউ। তো বেশ বড়, কিন্তু পুরো ঢোলের মতন হয়ে আছে। আর ওই গানটার সঙ্গে কিন্তু একদম মিলে যাচ্ছে। সাধের লাউ বানাইলো মোড়ে বৈরাগী। ওই সেই সাদের লাউ ওইটা। আর এখানে কিন্তু একটা লাউ না, অনেকগুলো লাউ হয়ে গেছে, ছোট ছোট লাউ। এগুলো আর আস্তে আস্তে বড় হবে। আর এইটা কি, এটাও তো লাউ মনে হয় নাকি? এটা কাকুর। কাঁকড়ো? কাকুর কাকুর। কাকুর। এটা বড়ি দোয়া কাকুর। আমার আর কথা বলতে চাই না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বড়ি দোয়া কাকুর। ও, যাই হোক, উনি চলে গেলেন তাড়াহুড়ো করে, ওনার টাইম নেই, রান্না বসাতে হবে, না হলে বাড়ির লোক ছাড়বে না। চলো এখান থেকে বেরিয়ে যাই। ঘুঁটে দেওয়া হয়েছে, এখান থেকেই কিন্তু রোদ লাগিয়ে এই গোবরগুলোকে ঘুঁটে করা হয়। সেই ঘুঁটেগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় উনুনে। এখানে কিন্তু গ্যাসের ব্যাপারটা খুব কম বাড়িতেই গ্যাস পাবে। এখানকার বাড়িগুলোর কিন্তু ভাইবসটা কিন্তু অনবদ্য, মাটির বাড়ি। আর এই বাড়িগুলোর অ্যাটমসফিয়ার কিন্তু দারুণ। দেখা যাক সামনে কি আছে। এই পুকুরগুলো কিন্তু এই গ্রামগুলোকে আরো সুন্দর করে তুলেছে বা তোলে। দূরে দেখা যাচ্ছে যে পুরো ফাঁকা জমি, দিগন্ত বিস্তৃত জমি, যার কুল কিনারা কিছু নেই, ওই মাথা অবধি দেখা যাচ্ছে না। আর সেখানে গুটি কয়েকজন দেখতে পাচ্ছি, হয়তো স্বামী স্ত্রী হবে, একজন ভদ্র মহিলা, একজন ভদ্র লোক ধান কাটছেন। আর সেটা নিয়ে যাওয়া হচ্ছে মাথায় করে।
তো চলো ওনাদের সঙ্গে কথা বলা যায় কিনা দেখি। আর একজন ভ্যান ভরে ধান নিয়ে যাচ্ছেন। আরে বাস, এখানে দেখো ধানগুলো পুরো ভর্তি করে, ভ্যান ভর্তি করে নিয়েছেন। এই দেখো, এগুলো কিন্তু এক একটা ছোট্ট ছোট্ট ধান। এই ছোট ছোট ধানগুলো থেকে ভাত হয়, সেই ভাত বা সেই অন্ন আমাদের পেট ভরায়। আর সেই অন্নের যোগান দেন এনারা এত কষ্ট করে এই রোদের মধ্যে, এত খেটে। বলছি যে এটা কি ধান? সোনালি। তো এটা সোনালি ধান, বুঝতেই পারছো। আর ধানগুলো কাটা হয়েছে কি যে সুন্দরভাবে, সেটা দেখো। প্রচুর পরিমাণে ফলেছে। বলছি যে এই বছরে ভালো ধান হয়েছে নাকি? ও, উনি বলছেন যে ধানটা হয়েছে বেশি, কিন্তু ধানটা ঝরে যাচ্ছে, যে কারণে প্রবলেম। তো এই কাটাকাটির কাজ কতক্ষণ চলবে? 8-10 দিন? ও, আরো মাঠ আছে, সেগুলো কভার করতে হবে। আচ্ছা, এই ধানগুলো কোথায় যাবে এখন? বাড়িতে যাচ্ছে এখন তো মাঠে ধান তো ফেলে রাখলে হবে না। হ্যাঁ, একদমই তাই। বলা যায় না কখন বর্ষা আসবে কি হবে, মেঘ তো এমনিতেই কদিন হয়ে গেল একটা বুঝতেই পারছো, এখান থেকে ধান পুরো চলে যাবে ওনাদের ঘরে, এবং সেখানে সংরক্ষণ করা থাকবে, এবং সময় মতো সেটা ঝাড়াই করে ধানে পরিণত হবে, এবং সেটাই চলে যাবে বিভিন্ন জায়গায়। দূরে দেখতে পাচ্ছ ধান ঝাড়াই চলছে অলরেডি, মাঠের মধ্যেই, যেখানে ধানের জমি সেখানেই ধান ঝাড়াই হচ্ছে। তো চলো বন্ধুরা দেখে নিই যে ওখানে কিভাবে ধান ঝাড়াই হচ্ছে। তো এটা একটা অন্যরকম একটা ফিলিংস। তো চলো। তো বাবা, আপনি একটা হাতে কতগুলো কাজ করবেন? এই 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 বাবা, দেখো গরুর দৌড় দেখো। এখন বাড়ি ঢুকবেন না বাবু। তো তিরিং বিরিং করে লাফিয়ে চলে গেল। ওর খিদে পেয়েছে, খাওয়া কমপ্লিট হয়নি। এই গরু কিন্তু শুধু প্রাণী নয়, ওনার কাছে বাচ্চার মতো। যাই হোক, বাধ্য ছেলের মতন আবার যাওয়া শুরু করেছে। তো চলো সামনে ধান ঝাড়াইটা দেখে নিই। পুরো মাঠের মধ্যে সারি ঘিরে জায়গাটাকে অন্যরকম করে দিয়েছে, আর তারই মাঝখানে ধান ঝাড়াই চলছে, আওয়াজও হচ্ছে। ভাই, তোমার নাম কি? আদিত্য। আদিত্য হচ্ছে আমার গাইড এখন। আদিত্যই নিয়ে এসছে, এবং আদিত্যই বলল যে এখানে এরকম ধান ঝাড়াই হচ্ছে। দেখো ধান কিভাবে ঝাড়াই হচ্ছে, দেখো। এখানে ধান ঝাড়াই চলছে। চারিদিকে ধানের গাদা, আর তার মাঝখানে ধান ঝাড়াই পর এই যে ধানগুলো দেখতেই পাচ্ছ, এই ধানগুলো হয়েছে। এটা কি ধান? সন্তোষ ধান। ভাত কি মোটা মোটা না সরু চালের ভাত? হালকা ততটা নয়, ওই দুধেশ্বরের থেকে খুব একটা মোটা হয় না, মোটামুটি সরু। আচ্ছা, ভাত খুব নরম হয়, খেতে খুব সুস্বাদু। কতদিন ধরে এটা চলবে? এই কাজটাই আর 2 দিন করলে হয়ে যাবে। দুদিনে এই এত ধান ঝাড়াই হয়ে যাবে? হ্যাঁ, ওটা বাদে আরো ওইদিকে রয়েছে, ওগুলো হয়ে যাবে। বাবা, 3 জন মিলে? হ্যাঁ, বাহ, এটা একদিনে করলাম। আপনাদের গা হাত পা ব্যথা হয় না অনবরত করতে করতে? রাতে ঘুমোতে পারি না, এই দু সাইড অজস্র যন্ত্রণা, এই হাত তো সব হয়ে গেছে। ওই কি বলে ফিঙ্গার ছাপ আর হয় না, ফিঙ্গার নেয় না আর, এগুলো সব পাতলা হয়েছে, প্লেন হয়ে গেছে। প্লেন হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর কষ্ট, রাত্রে ঘুমোতে পারি না, এইগুলো প্রচুর যন্ত্রণা হয়।
কিছু করার নেই, করতে তো হবে। কিন্তু এই কষ্ট করে এই যে করছেন তার টাকা পয়সা ঠিকঠাক পান? না, আমরা তো ন্যায্য মূল্য পাই না, আমরা চাষি নিম্ন মূল্য পাই। কিন্তু যারা হচ্ছে ব্যবসায়ীরা, যারা আমাদের কাছ থেকে ধান কেনে, তারা এই যে ন্যূনতম দামও পায় ওরা। বা ব্যবসায়ীর কাছ থেকে যারা মিলকে সার্ভিসকে দেয়, যারা যেখানে চাল তৈরি হয় যেসব মিলে, ওখানে গোডাউন করে যে সার্ভিস দেয় ওরা, ওরা তার থেকেও রেট বেশি পায়। আমরা রেট খুবই কম পাই। আমরা এক বস্তা হয়তো ধান বেচলে খুব সারাই মারাই করে ফ্যান দিয়ে উড়িয়ে ধুলো ময়লা পরিষ্কার করে এক বস্তা সমান 56 কেজি ধান হলে হয় আমাদের হিসেবে এক বস্তা। এই এক বস্তা ধানের দাম আমরা পাই 850 থেকে 900 টাকা। আচ্ছা, হ্যাঁ, 850 থেকে 900 টাকা। আর ব্যবসায়ীরা পায় 1200 থেকে 1250 1300 টাকা। মিল পার্টিরা পায় 1500 থেকে 1600 টাকা। তাহলে আমরা সাধারণ চাষি, আমাদের কাছ থেকে এত রেট হয় না। আমাদের কাছ থেকে নিয়ে ওরাই মোটামুটি লাভ করে ব্যবসা করে, যে যাই করুক না কেন ওটা ব্যবসায় ভিত্তিক চলে যায়। আর আমরা চাষ করি প্রধানত আমরা যে পেটের আহারের জন্য, 12 মাসে খোরাক সঞ্চয় করে রাখার জন্য। অবশিষ্ট যেটুকু আছে সেটুকু আমরা বেঁচে দিই। হ্যাঁ, এইরকম ভাবে আমাকে দিন চলে। এটাই হচ্ছেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের ওপর, যে আপনাদের অন্যের অভাব কোনোদিনও হবে না। সব থেকে এখানে দেখার বিষয় হচ্ছে, এখানে কিন্তু ভদ্রমহিলা যিনি আছেন তিনিও কিন্তু এক নাগাড়ে ওনাদের সঙ্গে পাল্লা দিয়ে এখানে কিন্তু ধান ঝাড়াই করেই চলেছেন। তো আপনার কষ্ট হয় না? ওনারা নয় মেনে নিলাম যে করছেন, হাত পা ব্যথা হয়েছে তা করছেন, ওনারা পারবেন, করবেন, শক্তি সামর্থ্য আছে। তো আপনার কোনো আরো বাড়িতে অনেক কাজ, এখানটায় কাজ করলে কি হয়েছে, মেয়েদের আরো বেশি কষ্ট। একদমই তাই, একদমই তাই। এখানে কাজ করার পর বাড়িতে গিয়ে সংসার সামলানো বিশাল একটা ব্যাপার। তো কখনো কখনো মনে হয় না যে এই কাজ করব না, যা করার করুক ওরা? আমাদের মনে হয় না, আমরা তো খেটে খাই, আমাদের মনে হয় না। তো এটাই হচ্ছে ওনাদের মোটিভেশন এবং মনের জোর। উপর থেকে মারছেন, নিচে ধানগুলো জমা হচ্ছে এবং ধান ঝাড়া হয়ে গেলে সেই খড়গুলো, ধানের যে খড়গুলো বলতে পারো, সেইগুলো সাইডে ফেলে দেওয়া হচ্ছে। আর এই খড়গুলোও কিন্তু অপ্রয়োজনীয় না, এই খড়গুলোও কিন্তু বিভিন্ন কাজে লাগে। সেটা গরুর খাবার হোক বা জ্বালানি হোক, বা ঘর তৈরি করার সময় মাথায় মানে ঘরের চালে কিন্তু এই খড় দেওয়া হয়। আর এই খড় দিলে কিন্তু ঘর ঠান্ডা থাকে। তো এইভাবেই প্রতিনিয়ত ওনারা কাজ করে চলেছেন। তো এটা তো কিছুদিনের ব্যাপার, তারপরে তো একটা সিজন আসবে যখন ধান হবে না, সেই সময় কি করেন? এই সঞ্চয় করে রাখা খাবার খাই। আর হচ্ছে তাছাড়া মাঠে আলাদা চাষ হয়। আচ্ছা, চাষ হয়, আবার ফের ধান চাষ করা যায়। আচ্ছা, সেটা 90 দিনের ধানের চাষ। আর ওটা খরাটি চাষ করা হয়। যাদের জল জায়গা দুটোই সমান্তরে থাকে তারাই করতে পারে। এটা হচ্ছে আমন ধান। এরপরে এটা হচ্ছে আমন, এর পরেরটা হবে থাকবে যে বোরো ধান। আচ্ছা, এটা হচ্ছে অনেকে চাষ করে যাদের জল এবং জায়গা দুটোই থাকে। কিন্তু যাদের থাকে না তারা তো করতে পারে না। তবে তাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে, তারা হচ্ছে আলু, বিভিন্ন রকম সবজি ইত্যাদি এইসব চাষ করে মাঠে ঘাটে। আমরাও করি। তো সেগুলো দিয়ে মোটামুটি জীবিকা নির্বাহ হয়ে যায়। এই যে চাষ, যতই কষ্ট হোক না কেন, এটা সবচেয়ে বড় আনন্দ একটাই, আমরা 12 মাসে খোরাক এখান থেকে পাই। যতই কষ্ট হোক না কেন, 12 মাসে যে খোরাক লাগে আমাদের প্রতি, আমাদের বাড়িতে 4 জন 5 জন যারা ফ্যামিলি আছে, পরিবার আছে, তাদের হচ্ছে খোরাকি, যে 12 মাসের খোরাকি আমরা মজুত করতে পারি, এইটুকু যে আনন্দ, যতই কষ্ট হোক না কেন আমার সে কষ্ট ভুলে যায়। আর এর চেয়ে বেশি কিছু আশা আমাদের করাই হয়তো সেরকম কোনো আশা নেই। না। উনি বলছেন যে এই কাজেই ওনাদের আনন্দ, এই কাজেই ওনাদের মনের একটা আলাদা ফিলিংস। তো সেই জন্য ভালোবেসেই এনারা এই কাজটা করেন। এখানে কিন্তু শুধু কষ্ট না, কষ্টের সঙ্গেও এনাদের কোথাও এই কাজের প্রতি ভালোবাসাও আছে, যার জন্য এই শীত গ্রীষ্ম বর্ষা ওনারা খেটেই চলেছেন। লাস্ট আপনাদের একটু ডিস্টার্ব করি, এটাই আপনাদের লাস্ট কোশ্চেন। সেটা হচ্ছে, একটা ছেলে কত টাকা উপার্জন করলে তাকে বিয়ে করা উচিত, কি বলে মনে করেন? আমি আর কথা বলবো, 20,000 টাকা। মিনিমাম আমাদের ইনকাম থাকা উচিত 14 থেকে 15,000 টাকা।
হুম ইনকাম হলে মোটামুটি একটা পরিবার বা ফ্যামিলি মোটামুটি হবে সমাজ সঙ্গে সমতুল্য ভাবে বাঁচতে পারবে। হ্যাঁ, 15,000 টাকা ইনকাম দরকার, এর চেয়ে কম হলেও তবু সংসার চলে, তার কি চলে না? অবশ্যই চলে। চলবে কিন্তু এই তারা যে হয়তো একটু নিম্ন খাওয়া দাওয়া, নিম্ন পরিবেশের মধ্যে হুম। থাকতে হবে, একদমই তার তাই চেয়ে আরো কম হলেও তারাও আরো নিম্ন স্তরে হুম, যাবে, হুম, সবাই বাঁচবে। হুম। যাদের ইনকাম অনুযায়ী তারা সেভাবেই চলাফেরা করবে বা তাদের সেরকম জীবিকা নির্বাহ করবে। একদমই তাই হ্যাঁ, বাচ্চা এবারে করছে, যারা 1500 টাকা 15,000 টাকা ইনকাম করে মাসি, তাদেরও সংসার চলে দাদা। হুম আর যারা 1.5 লাখ টাকা ইনকাম করে এক মাসে, তাদেরও সংসার চলে। বিয়ে হয় দুটো মনের মিলনের জন্য, হ্যাঁ, হ্যাঁ। যোগ্যতা- দুটো মনের মিলন থাকলে অবশ্যই সে গরিব হতে পারে, বিদ্যুৎ মানে খুব বড় লোক হতে পারে অর্থহীন মানুষ হতে পারে, দরিদ্র সীমায় থাকতে পারে। হুম। দুটো মনের মিল হলে তবে তার বিয়ে হয়। হুম কিন্তু বেশি অর্থ ইনকাম করলে হুম। যে সে আমার স্বামী হবে, আর যারা অর্থ ইনকাম করে না তারা আমার স্বামী হতে পারবে না, এটা একটা ভুল ধারণা। হুম। তবে এইটুকু বলি, বেঁচে থাকতে গেলে একটাই প্রয়োজন, অর্থ নয়, মানুষের ভালোবাসা। ফাটাফাটি। ধন্যবাদ আপনাদের সবাইকে একসঙ্গে। ধান ঝাড়ার কাজ এই যে এনারা করে চলেছেন প্রতিনিয়ত, এই সময়টায় ওনাদের পরিশ্রম এতটাই বেশি থাকে যে ঘুমানোর টাইম থাকে না, খাওয়ারও টাইম থাকে না। এরকম অনবরত কাজ করে 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 যে ধানগুলো উৎপন্ন হয় সেগুলোই আমাদের অন্ন, মানে আমাদের অন্নের চাহিদা মেটায়। তার পিছনে যে পরিশ্রম, যে রক্ত ঝরানো পরিশ্রম থাকে, তার প্রমাণ হচ্ছে এনারা। তো এনাদের এই কষ্টের মধ্যেও কিন্তু কোথাও একটা ভালোবাসা থাকে, যেটা এনাদের কথার মধ্যে ফুটে উঠলো, তোমরা দেখতেই পেলে। তো এই ভালোবাসার সঙ্গেই এই কাজটা ওনারা করে চলেছেন, তাতে হোক অভাব হোক কষ্ট, কিন্তু ভালোবাসা যেখানে আছে সেখানে কিন্তু কাজ করার এনথুইজম বা কাজ করার উৎসাহটাকে কোথাও বাড়িয়ে দেয়। তো এইভাবেই ভালোবাসার সঙ্গে এনারা কাজ করে যাক এবং আমাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিক, এটাই এনাদের কাছে কামনা করব। এবং সবার কাছে একটাই অনুরোধ, যে প্রাপ্য মূল্যটা যেন এনারা ঠিকঠাক পান এবং এনাদেরও কোথাও খুশির একটা ব্যাপার আছে, সেটাও যেন সবাই দেখে। আমরা হয়তো ঘরে এসিতে বসে বা ফ্যানের তলায় বসে টিভি দেখতে দেখতে আমরা যখন খাবার খাই, সেটা যে কোনো খাবার হতে পারে, ধান হতে পারে বা বিভিন্ন সবজি হতে পারে, কিন্তু তার পিছনে যে চাষিদের পরিশ্রম থাকে সেটা হয়তো আমরা কখনো ভেবেই দেখি না। এইভাবেই হয়তো এনারা নিজেদের জীবন অতিবাহিত করে দেবেন। এইভাবেই আমাদের নতুন প্রজন্ম জানবে যে জীবিকা নির্বাহের জন্য এনাদের কষ্টগুলো কোথাও প্রমাণস্বরূপ থেকে যাচ্ছে এবং থেকে চলেছে। সুখেন্দু আর আদিত্য দুজনে আমাকে নিয়ে এসছে, দুজনের দায়িত্ব হচ্ছে আমাকে ওপরে তুলে দেওয়ার। তো চলো। সুখেন্দুর কোন ক্লাস? 4। আর আদিত্য? 7। পড়াশোনা ঠিকঠাক করছো? ফাঁকি মারছো না তো? গার্লফ্রেন্ড আছে? বান্ধবী নেই? একটা দুটো আছে। খেলা খেলতে যাও না? খেলতে যাই, আসলে তোমার সাথে গল্প করে আর খেলতে যাওয়া হয়নি। এটা ভালো। যাক, আমার সঙ্গে আড্ডা মেরে গল্প করতে করতে ওদের আজকে খেলা হলো না বটে, কিন্তু এই সময়টা ভালো কাটালাম ওদের সাথে। আবার যদি আসি দেখা হবে, ডেফিনেটলি দেখা করব। তো ওইদিকে আর যাচ্ছি না, আর দেখাবো না, এদিকেই বেরিয়ে যাচ্ছি। তো দেখা হবে, দুজনে খুব ভালো থাকবি। থ্যাংক ইউ, খুব ভালো থাকবে। হ্যাঁ, আবার কোনো সময় যদি এখানে আসি দেখা করবো। হ্যাঁ, টাটা টাটা। সামনে দুজনকে দেখতে পাচ্ছি, আর এমন একটা কোয়েশ্চেন চুজ করেছি যেটা হট করে করলে ঝাড় খেয়ে যাওয়ার ব্যাপার আছে। তো দেখি, একটা ছেলে কত টাকা উপার্জন করলে তাকে বিয়ে করা উচিত? বিয়ে করা উচিত? হ্যাঁ, একটা ছেলে মাসে কত টাকা ইনকাম করলে বা আয় করলে তাকে বিয়ে করা উচিত? বিয়ে করতে হলে খরচ বহন আছে একটা। হ্যাঁ। এবার খরচ বহন আছে বলতে তাহলে সেরকম আমাকে ইনকাম পদ করার পরে তারপরে বিয়েটা করতে হবে। একদমই 20,000 টাকা ইনকাম করার পরে 20। নাইনে কাইনো হবে, কে খাওয়াইবে? মা বাবা খাওয়াইবে? একদমই তাই। তাহলে মানে 20,000 টাকা আপনি বলছেন, হ্যাঁ। 20,000 টাকা। হ্যাঁ। আর আপনি কি বলছেন দিদা, কত টাকা? এখন 20,000 টাকা কিছু কাজে লাগবে না। একদমই তাই। আর তাহলে কত একটা টাকা? বাচ্চা যদি হয় 30,000 টাকার নিচে না। ও, দিদা কাঁপিয়ে দিয়েছে এতক্ষণ পর। পাড়া গায়ে তো 30,000 টাকা হলে তো সামনে চলো, এই কোশ্চেনের পার্সপেক্টিভে আর কতজন কি বলে দেখা যাক। এখানে দেখো সাইডে সাইডে এই ছোট্ট ঘরগুলো কি বলতে পারবে? মুরগির ঘর। তো মুরগি বা মোরগ, সেটার ঘর হচ্ছে এটা। মুখ বাড়িয়ে দেখে নিল একজন যে কে এসছে, কে কথা বলছে রে ভাই। সেই মোরগের মালিকের ঘর হচ্ছে এটা।
সব জায়গায় এখানে ধান উঠে গেছে, ধানের চাষ হচ্ছে, ধান ঝাড়াই বাছাই হচ্ছে, আর সেই ধানের অবশিষ্ট অংশ এনাদের খাবার হিসাবে ব্যবহার করা হয়। কি খাওয়া হয়েছে? খাওয়া হয়েছে? আরে শাবাশ, এটা কিন্তু ভালো, হাত বোলালে একটা দারুণ কিন্তু ফিলিংস কাজ করে। তো যাই হোক, বাবুরা খাচ্ছে, এখন সামনের দিকে এগোনোর পালা। এই রাস্তার দুটো ইউনিয়ন আছে, একটা তো ওই বিচ পর্যন্ত থেকে যাবে না, তো এই রাস্তাটা টুয়ার্ডস যে কুমির প্রকল্পটা যেটা আছে, ভাগবতপুর কুমির প্রকল্প, তার মুখটাতেই উঠলাম। এই রাস্তা দিয়ে ঢুকে গেছিলাম, ওই দিক থেকে ঘাটে গেছি, ঘাট থেকে ডান দিকে একটা গ্রাম দেখেছি, ওখানে ঢুকে গেছি, ওইখান দিয়ে বেরিয়ে এইখানটায় উঠলাম। তো খুচরো করতে ওখানে খুচরো হয়েছে আলটিমেট। মধুটা নিই 190 টাকা। মধুটা কেমন দেখি, তো খাওয়ার পরেই বুঝতে পারবো মধুটার টেস্ট কেমন। যদিও এখন খাচ্ছি না, বাড়িতে গিয়েই খাওয়া হবে। যে সাইজটা ছোট সেটা 250 গ্রাম, সেটার দাম হচ্ছে 190 টাকা, আর বড়টা 500, সেটা হচ্ছে 350 টাকা। এগুলো কি আপনাদের উপরে দেখাতে হয় নাকি? যেটুকু জানি যে একটা মধু যদি অরিজিনাল হয়, সেই মধু কিন্তু অনেক দিন থাকে। তুমি বাড়িতে যেভাবেই রাখো, স্টোরেজ যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু সেই মধু অনেক দিন থাকে। তো ভাইরাও বললো যে এই মধুটা খুব ভালো, এবং উনিও বললেন যে এই মধুটা খুব ভালো হবে। দেখা যাক, নিয়ে নেওয়া যাক। এটাই হচ্ছে মধু, মধুটার নাম হচ্ছে মৌহান। তো পিওর সুন্দরবন হানি লেখাই আছে। আমাদের টোটো, আমাদের গাড়ি যে আছে তাকে ফোন করতে হবে, তিনি আসবেন এবং আমাকে রিসিভ করে নিয়ে যাবেন পুরো পাথর প্রতিমায়। এখন ঘরে ফেরার পালা। আমাকে যে টোটো দাদা নিয়ে এসছেন তাকে ফোন করেছি, তিনি আসছেন। আপাতত এখন ওয়েট করার পালা। এই মোড়টায় উনি ছেড়েছিলেন, এই মোড়টাতেই ওয়েট করছি ওনার জন্য। উনি আসবেন, আমাকে রিসিভ করবেন এবং পাথর প্রতিমার উদ্দেশ্যে নিয়ে যাবেন। পথে যাওয়া হবে সবই তোমাদের দেখাবো। সঙ্গে সঙ্গেই চলে এসছেন টোটো দাদা, যিনি আমাকে নিয়ে এসছেন। এখন ঘরে ফেরার পালা। আপাতত বসে গেলাম টোটোতে, এখন টোটো ছেড়ে দিয়েছে অলরেডি। ধান ক্ষেত, ধানের জমি, এগুলো ফেলে আবার সেই শহরের ব্যস্ত লাইফ, গাড়ি ঘোড়ার ঝঞ্ঝাট ভরা শহরের দিকে এখন ছুটে চলেছি। বলছি যে দাদা, এখানে ঘোরার জায়গা কি আছে? মানে এই ভাগবতপুর কুমির প্রকল্প ছাড়া আর কোথাও কি ঘোরার জায়গা আছে? বকখালি। আচ্ছা, এখান দিয়ে বকখালি কত দূর তাও? বকখালি যেতে ম্যাক্সিমাম 4 ঘন্টা। ও টোটোতে। আচ্ছা, টোটোতে এখান দিয়ে বকখালি যেতে কিন্তু 4 ঘন্টা লাগবে। কলেজ বলো বা স্কুল বলো বা অফিস লাইফের এই ব্যস্ত সময়ের মধ্যে থেকে একদিনের জন্য ঘুরে আসার পক্ষে এই জায়গাটা কিন্তু অনবদ্য। উইকেন্ডে যদি এরকম একটা দিন বা দুটো দিনের জন্য এই রকম টাইপের জায়গায় ঘুরে আসতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। এরকম নতুন নতুন জায়গায় তোমাদের নিয়ে যাব। সত্যি কথা বলতে, ট্র্যাভেলিং এমন একটা জিনিস যেটা মন, মেজাজ এবং শরীর সব কিছু একসঙ্গে ভালো থাকে। তো আপাতত পাথর প্রতিমা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এতক্ষণ মানে 1 ঘন্টা জার্নি করে আপাতত পৌঁছালাম। তো থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন, আবার দেখা হবে। আমার এখন লক্ষ্য হচ্ছে বাস স্ট্যান্ডে কোন বাসটা যায়, চলো দেখে নিই। তো আপাতত বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাস ছেড়েও দিয়েছে। কোন স্টেশনটা কাছে হবে? কাকদ্বীপ স্টেশন কাছে হবে। কাকদ্বীপ স্টেশন কাছে হবে। তো এখন আমরা যাচ্ছি কাকদ্বীপ। তাহলে চলে আসুন, বসে যান, ঠিক আছে। এদিকে আসুন, এদিকে আসুন, সিটকারি চলে আসুন। অলরেডি আমরা কাকদ্বীপ বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো কাকদ্বীপ স্টেশনে যেতে গেলে টোটো বা অটো পাওয়া যায় কিনা দেখি। আপনারাও কাকদ্বীপ স্টেশন যাবেন? অলরেডি হয়ে গেছে একজন, আই থিঙ্ক এবার ছাড়বে। আপনার জন্য পুরো টোটো ওয়েট করছে। টোটো ছেড়ে দিয়েছে কাকদ্বীপ স্টেশনের উদ্দেশ্যে। আচ্ছা, আপনাদেরকে জাস্ট একটা কোয়েশ্চেন করি। একটা ছেলে কত টাকা উপার্জন করলে তাকে বিয়ে করা উচিত মাসে? 50,000 তো হবেই। 50,000। আপনি?
কতটা যেতে পারবে না একটা ছেলে? মোটামুটি 30,000 টাকা হলেই হবে। 35 এর মধ্যে হবে। হ্যাঁ 30-35 হলেই হবে। তার খরচা আছে একটু। সবাই যে 50-60 করবে সবাই 50-60 মোটামুটি নিয়ে চলতে গেলে হ্যাঁ তাই বলে কি সে বিয়ে করবে না 50 না হলে 30-35 হলে এদিকে অন্তত চলা যাবে যে এখন দিনমজুরি খাটছে সেও বিয়ে করতেছে। না বিয়ে তো সবাই মানে বলছে মোটামুটি এ বাজারে চলতে গেলে 30-35 হলেই হয়ে যাবে। তো আমরা এখন চলে এসেছি কাকদ্বীপ স্টেশনের খুব কাছে। এই টানেলটা পেরিয়েই ডান দিকে পড়বে কাকদ্বীপ স্টেশন। তো এটাই ছিল আজকের কমপ্লিট ব্লগ। তো তোমাদের এই ব্লগটা টোটাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং এই ব্লগের কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো এখানে ব্লগটা শেষ থাক, দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গা নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।